আদনান আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। তুর্কি ওর যাওয়ার দিকে তাকিয়ে আবার জানালার দিকে তাকায়। বৃষ্টির বেগ আরও বাড়ছে। পরিবেশ আরও গভীর কালো হচ্ছে। থেকে থেকে বিদ্যুতের ঝলকানি দিচ্ছে। ও জানালা দিয়ে হাত বাড়িয়ে আবারও বৃষ্টি স্পর্শ করে। ক্ষণকাল পর আদনান ডাকে। বেগম সাহেবা। তুর্কি হাত ভেতরে এনে ঘর থেকে বের হয়। ছাদের পথে যেতে যেতে তুর্কি জিজ্ঞাসা করে, আপনার হঠাৎ আমায় বৃষ্টি দেখানোর ইচ্ছে কেন হলো? আদনান হাঁটুতে হাঁটুতে ঘাড় ঘুরে বলে, এমনি। চিলকোট চিলে কোঠাটির ছাদের ডান পাশের কর্নারে। বৃষ্টির বেগ প্রবল। শূন্য মাথায় গেলে দুজনেই কাক ভেজা হবে। তাই আদনান নিচে গিয়ে ঘটক ছাতা নিয়ে আসে। এই ছাতা তুলনামূলক বড়। ও এক হাতে ছাতা ধরে, আরেক হাতে মোমবাতি। ওই একই হাতে আবার বাগান বিলাসের ডাল। তুর্কি পায়জামা এক হাত দিয়ে একটু উঁচু করে ধরে। বৃষ্টির জন্য ছাদে পানি জমে টইটুম্বর। আদনান ঘাড় ঘুরিয়ে বলে, একসাথে হাঁটবে, তা না হলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। তুর্কি ডান দিকে মাথা ঝাঁকায়। একসাথে উভয়ের ডান পা বৃষ্টিতে জমা ঠান্ডা পানিতে দেয়। শিরশির করে ওঠে তুর্কির সর্বাঙ্গ। অঝরে পড়তে থাকে বৃষ্টি। মাঝে মাঝে মেঘও গর্জন করে ওঠে, তবে তা বেশি প্রবল নয়। এইভাবে এক পা করে করতে করতে এগোতে থাকে দুইজন। হাওয়ার জন্য মোমবাতি শিখা একপাশ হয়ে তীব্রভাবে দুলতে থাকে। একসময় দুলতে থাকা মোমবাতির শিখা মৃদু শব্দ তুলে নিভে যায়। অন্ধকারে ঠেকে যায় চারিপাশ। দুজনের পা যুগল থেমে যায়। তুর্কি অন্ধকারের মধ্যে আদনানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এবার কিভাবে যাব? আদনান ওর বাম হাতের বাহু এগিয়ে দিয়ে বলে, এইখানে ধরো, এইখানে ধরো। এখন ফোন বের করতে পারবো না। ওইখানে পৌঁছানোর পর মিমকে কল করে দিয়াশলা দিয়ে যেতে বলবো। তুর্কি মুখ বাঁকিয়ে বলে, আপনার হাত ধরতে ইচ্ছে করে না আমার। যদি পড়ে যাও। অলরেডি 2বার গোসল করে ফেলেছ। আরে অসময়ের বৃষ্টির পানি ভালো না, ভিজলে অসুস্থ হওয়ার সম্ভাবনার প্রবল। তুর্কি আদনানের বাহু দুই হাত দিয়ে চেপে ধরে কটমট স্বরে বলে। কি মোম এনেছেন, হ্যাঁ? একটুখানি হাওয়া দিলে নিভে যায়। আদনান চোখ ছোট ছোট করে বলে, এটা আমার দোষ? হ্যাঁ, আপনারই দোষ। ভালো মোম আনলে তো আর এইভাবে নিভতো না। দুইজন নিজেদের মধ্যে তর্কাতর্কি চালিয়ে যেতে থাকে। অঝোরা বৃষ্টির মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে যায়। এই বৃষ্টি ভেজা পরিবেশে সবাই আর্জি জানিয়েছে রাতের খাবারে গরম গরম সবজি খিচুড়ি, সাথে বেগুন আর ডিম ভাজি খাবে। সেই আবদার পালন করতে রান্নাঘরে দুটো টর্চ জ্বালিয়ে আয়োজন করছে হুমায়রা আর রচনা। রচনা মেঝেতে বসে ফুলকপি কাটছে আর হুমায়রা মুগ ডাল ভাজছে। মুজাহিদ রেজওয়ান রান্নাঘরের দিকে আসছে। আদনান যখন দেখে মুজাহিদকে 2 কাপ চা বানিয়ে দেওয়ার কথা বলেছে, তখন থেকে রেজওয়ান মুজাহিদকে টিপ্পনি কেটে যাচ্ছে। শতবার খেপেছে। এই যে রান্নাঘরের দিকে আসতে আসতে এখনও খেপিয়ে চলছে। মুজাহিদ রেজওয়ানকে যথাসম্ভব পাত্তা না দেওয়ার চেষ্টা করছে। গায়ের গতি বাড়িয়ে দিয়ে দ্রুত হাঁটা ধরে। রেজওয়ানও মুজাহিদের হাঁটার তালে তাল মিলিয়ে তার গলা এক হাত দিয়ে চেপে ধরে। মুখ কানের কাছে নিয়ে বলে, আরে বাপের ভাই, এত তাড়াতাড়ি যাও কেন? বুঝছো বাপের ভাই, তোমার জন্য মাঝে মাঝে আমার ভীষণ কষ্ট হয়। কষ্টে দুঃখে বুকের ভেতরে নারী কলেজা কিডনি সব প্যাচ লেগে হৃদয়ের সাথে ধাম ধাম করে বাড়ি খায়। কি যে ব্যথা করে বুকের ভেতর! উফ, তোমাকে কিভাবে বোঝায়? তবুও তোমাকে একটা বিয়ে করাতে পারি না। যত বুইরা হচ্ছ তত তোমার পাওয়ার কমে যাচ্ছে। তবুও একটা মেয়ে তোমার কপালে জোটে না। মুজাহিদ রেজওয়ানের কান টেনে বলে। মা, তুমি রেজওয়ান মুখ কুঁচকে বলে। বোধহয় আগে ট্রাই করছো, তাই জানো, তাই না? মুজাহিদ কান ছেড়ে রান্নাঘরের দিকে যায়। এই ফাজিলকে পরে দেখবে, আগে চা বানানো শেষ হোক। মুজাহিদ রান্নাঘরে গিয়ে দেখে হুমায়রা রচনা রান্না করছে। মুজাহিদ চা বানানোর কথা বললে হুমায়রা বলে সে বানিয়ে দেবে, কিন্তু মুজাহিদ বলে সে পারবে। রেজওয়ান রান্নাঘরে এসে রচনার পাশে কেটে রাখা টমেটো থেকে 1 পিস উঠিয়ে মায়ের পাশে যায়। মা, তোমার বুইরা ছেলেরে বিয়ে করাও না কেন? তুই করগা। একটা পাত্রী খুঁজা দাও। পাত্রী পাইলে কি আর তোর অপেক্ষায় থাকি? সবাই একসাথে নাক সিটকায়। রেজওয়ান মুজাহিদের কাছে এসে বলে। হুমায়রা রেজওয়ানের কান টেনে বলে, খচ্চরের দল, বের হয় এখান থেকে। এখানে একটা কিছু রান্না করতেছি আর ওর গু নিয়ে পড়ছে। তাড়াতাড়ি বের হ।
বজ্রপাত চলমান। বৃষ্টির বেগ যেন ক্রমশ বেড়েই চলেছে। চিলেকোঠার দরজার সামনে এসে দাঁড়ায় দুজন। আদনান হাতের ছাতা বন্ধ করে পাশে দাঁড় করায়। পাঞ্জাবির পকেটে থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে। ফোন, মোম, ফুলের ডাল তুর্কির হাতে দেয়। তারপর পকেট থেকে চাবি বের করে চিলেকোঠার কাঠের দরজা খোলে। বাতাসে তরুণ তুর্কির চুল প্রায় খুলে পিঠের উপরে পড়েছে। ধীরে ধীরে চুলের কাটা খুলে পড়ে যায়। চুলের প্যাচ ঘুরতে ঘুরতে আলগা হয়ে কোমরে গিয়ে থামে। ও ঘাড় ঘুরিয়ে হাতের ফোন পেছনে নিয়ে দেখার চেষ্টা করে চুলের কাঁটাটি কই পড়েছে। আদনানের উদ্দেশ্যে বিরক্ত কণ্ঠে বলে, স্যার দেখুন তো আমার চুলের কাঁটা কই পড়লো। আদনান ঘাড় ঘুরিয়ে বলে, পড়ুক, তুমি এদিক ধরো। তুর্কি মুখ দিয়ে সূচক শব্দ করে আদনানের দিকে তাকায়। ভ্রু কুঁচকে বলে, আপনার জন্যই তো পড়লো। এখানে আসতে বলেছে কে? হ্যাঁ, অসহ্য। আদনান তালা খুলতে খুলতে বলে, আমার জন্য। হ্যাঁ, তা নয় তো কি, অসভ্য মার্কা একটা লোক। আদনান দরজা খুলে। ভেতরে থেকে ভ্যাপসা গন্ধ বের হয়। আদনান তুর্কির হাত থেকে ফোন নিয়ে ভেতরে যায়। কয়েক সেকেন্ডের জন্য রেজওয়ানকে কল করে দিয়াশলাইয়ের যা কথা জানায়। ফোনের আলোয় তুর্কি আশেপাশে দেখতে থাকে অনেক পুরনো জিনিস। টিনের চালে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, নিদারুণ তার শব্দ। আদনান কিছু দূরে একটা জানালার সামনে গিয়ে থামে। জানালার খিল খুলে দুই পাল্লা টেনে খুলে। জানালার মাঝে কোনো লোহার শিক নেই, একদম ফাঁকা। এই জায়গা থেকে আকাশটা খুব কাছে লাগছে। আকাশের কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি স্পষ্ট দেখা যাচ্ছে। আদনান পুরনো কাঠের টেবিলের পাশ থেকে কাঠের কারুকার্য করা দুটো চেয়ার নিয়ে এসে জানালার সামনে রাখে। টেবিলের উপরে থেকে পুরনো ন্যাকড়া দিয়ে চেয়ার দুটি ভালোভাবে মুছে নেয়। এরপর তুর্কির উদ্দেশ্যে বলে, এখানে কি একা থাকতে ভয় পাবে? আমি দিয়ে আসলে আর চায়ের কাপ নিয়ে আসছে। তুর্কি মুখ বাঁকিয়ে বলে, আমাকে কি নিজের মতো ভীতু মনে হয় যে বউকে আই লাভ ইউ বলতে ভয় পায়? আদনান ভ্রু কুঁচকে বলে, এত সাহস যখন, তাহলে সকলে ওইভাবে ছুটে পালিয়ে গেছিলে কেন? তুর্কি খুসখুস করে কেশে বলে, আপনি আপনি ওভাবে আমার পেছনে ছুটেছিলেন কেন? আদনান ন্যাকড়া টেবিলের উপরে রেখে ধীর পায়ে হেঁটে তুর্কির দিকে এগোতে থাকে। তুর্কি ঢোক গেলে এক পা পিছিয়ে যায়। টিনের চালে ঝুমঝুম বৃষ্টির শব্দ। তুর্কি ভয় পেতে না চাইতেও এক অদ্ভুত কোনো অনুভূতি ওকে গ্রাস করে। আদনান তুর্কির সামনে এসে ওর বাম হাত বাড়িয়ে দেয়। মৃদু হেসে বলে, ওয়েলকাম টু মাই ডিফারেন্ট ওয়ার্ল্ড। এখানে ভয়ঙ্কর সুন্দর কিছু স্পৃহা আছে। তুর্কি আদনানের শান্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আদনান ওর খুব নিকটে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। বাইরে বিদ্যুতের ঝলকানি দেয়, তার কিছু আলো জানালা দিয়ে আসে। তুর্কি আদনানকে ভালোভাবে পরখ করে শান্ত কণ্ঠে বলে, যেমন? আদনান মৃদু হেসে দৃষ্টি সরিয়ে নেয়। পরপরই ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, বুঝবে না। বুঝবো কিভাবে? আমি তো আর ফিজিক্সের টিচার নই। একটু থেমে আবারও বলে, আমরা তো ফোনের আলোয় গল্প করতে পারি। অযথা মোম জ্বালাতে হবে কেন? আদনান মৃদু হেসে তুর্কিকে অপেক্ষা করতে বলে চলে যায়। তুর্কি চেয়ারে হেলান দিয়ে আকাশের দিকে তাকায়। লম্বা করে শ্বাস নিয়ে ভাবে, এ কেমন বর জুটল ওর কপালে। এই আনরোম্যান্টিক লোককে নিয়েও কিভাবে সারা জীবন কাটাবে। মুজাহিদের হাতে দুইটা চায়ের কাপ, আর রেজওয়ান এক হাত দিয়ে ছাতা ধরে রেখেছে, অন্য হাত দিয়ে টর্চ ধরেছে। মুজাহিদ আদনানের হাতে চায়ের কাপ দিয়ে বলে, চিন্তা করো না, তুমি যখন প্রেম করবা তোমাকে সাহায্য করব। আরে আসো তো বাপের ভাই, আমার পিছু বউ অপেক্ষা করছে। একা রেখে এসেছে, ভয় পাবে। আদনান একটা চায়ের কাপ নেয়, অন্য হাতে ছাতা ধরে রেখেছে। আসার সময় তো আলো ছাড়া আসা গেছে, কিন্তু যাওয়ার সময় দুটো চায়ের কাপ নিয়ে যাওয়া যাবে না, তার উপরে ছাতা ধরতে হবে। তাই মুজাহিদকে ওইটা নিয়ে আসতে বলে। রেজওয়ান পকেট থেকে দিয়াশলাই বের করে আদনানের পকেটে দেয়। হাঁটতে হাঁটতে বলে, মুজাহিদ দাঁড়িয়ে আদনানের উদ্দেশ্যে বলে, বলতে কিছু বলো নাই বাপের ভাই। বাপের ভাই চেতনা, আসো আসো। রেজওয়ান মুজাহিদের গলায় হাত দিয়ে বলে, ঠিক আছে যাও, আমি কালকেই তোমাকে আমার পয়সা দিয়ে কলিকাতা হারবাল কিনে এনে দিব, যাতে তোমার গোপন সমস্যা দূর হয়ে যায়। তবুও রাগ করো না। মুজাহিদ চোখ মুখ শক্ত করে ওর দিকে তাকায়। চিলেকোঠার সামনে গিয়ে আদনান ছাতা বন্ধ করে, অন্য হাত দিয়ে চায়ের কাপ নিয়ে
নিতে গিয়ে টর্চের আলোয় দরজার কাছে কিছু একটা দেখতে পায়। ও সেটা উঠিয়ে পকেটে ভরে। তারপর মুজাহিদের হাত থেকে চায়ের কাপ নেয়। মুজাহিদ রেজওয়ানের হাত থেকে ছাতা নিয়ে ওকে এক লাথি মেরে বৃষ্টির মাঝে ফেলে দেয়। রেজওয়ানের শরীরে বৃষ্টি পড়তে থাকে। ও ছাতার ভেতরে আসতে গেলে মুজাহিদ ছাতা দিয়ে দৌড় লাগায়। আরে বাপের ভাই, করো কে? ভিজে গেলাম। বাপের ভাই, আমি একা ভিজবো না, তোমাকেও ভেজাবো। রেজওয়ান দৌড় দিতে গেলে মুজাহিদ ছাদের দরজা বন্ধ করে দেয়। ততক্ষণে রেজওয়ান ভিজে চুপচুপে হয়ে যায়। আদনান নাকমুখ কুঁচকে ওদের উদ্দেশ্যে বলে, ভাই, দরজা খুলতে তা না হলে তোমাদের ওইখানে যেতে দাও। এখানে আসলে মায়ের খাবি। তুই সবসময় জাহিদ মাস্টারের পিছনে লাগোস কেন? ফাসিল, ভেজা এখন। তোরকে বাগান বিলাসের ডাল হাতে নিয়ে বসে আছে। আদনানের গলা পরিষ্কারের শব্দ শুনে দ্রুত ফুল রেখে দেয় আর চোখে আদনানকে দেখে স্বভাবত মুখ বাঁকায়। আদনান চায়ের কাপ দুটি জানালার সামনে রেখে পকেট থেকে দিয়াশলাই বের করে। দিয়াশলাই কাঠি বের করে দিয়াশলাইয়ের প্যাকেটের সাথে ঘষে আগুন জ্বালায়। এরপর ফোনের ফ্ল্যাশ অফ করে পাশে রাখে। তুর্কির দিকে এক কাপ চা এগিয়ে দিয়ে ও পাশের চেয়ারে বসে। তুর্কি ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নেয়। আদনান তুর্কির উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলে,